দ্বিতীয় ধাপের নির্বাচনে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতিতে প্রধানমন্ত্রীর সম্মতি আছে, জানালেন সালমান। সময়সীমা নির্ধারিত হবে বাজেটে। এবং দীর্ঘদিন ধরে বেহাল গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সড়ক, সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি, দ্রুত সংস্কারের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এ নির্বাচনে ৩ পদে ১,৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। ভোটের পরের দুদিন অর্থাৎ ২৩ মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। এর আগে বিভিন্ন কেন্দ্রে রিটার্নিং অফিস থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। দর্শক, এবার আমরা শরীয়তপুর যাব। সেখানে সদর উপজেলার ভোটের খবর জানাতে যোগ দিবেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। প্রশ্ন যে কেমন দেখছেন শরীয়তপুরের ভোটের চিত্র, অর্থাৎ সকাল ৮টায় ভোট শুরু হয়েছে, এখন ৯টা বাজে, কি অবস্থা দেখছেন? এবং জাজিরা উপজেলা, এই দুই উপজেলা প্রায় ৪ লক্ষ ভোটার এবং ১৩৫টি কেন্দ্রের মাধ্যমে, দুইটি কেন্দ্রে কিন্তু ভিডিওর মাধ্যমে। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই পর্যন্ত এই ৬০টি ভোট কক্ষ রয়েছে। আমি পালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি, এখানে ৬০টি কেন্দ্র রয়েছে। সেই ৬০টি কেন্দ্রের ভিতরে কিন্তু কোনো এখন মাত্র ১৫ জন ভোটার ভোট দিয়েছে, অর্থাৎ ভোটার উপস্থিতি খুবই কম। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা, ব্যাপক নিরাপত্তা বলা হয়েছে। বিশেষ করে আনসার, বিটিপি, র্যাব, পুলিশ তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছে। আমরা নির্বাচনী যে বিষয়গুলো, সেই অর্থাৎ ভোটারদের উপস্থিতি খুবই কম, অর্থাৎ এই উপজেলায় কিন্তু দীর্ঘদিন পরে এই নির্বাচনটা অর্থাৎ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, উপজেলা নির্বাচন। গত ইলেকশন গুলো অর্থাৎ নির্বাচনটি অর্থাৎ সিলেকশন হওয়ার কারণে যেমন উপস্থিতি যতটাই সরগম ছিল, ভোটারদের চলে অনেকটা। আমি এই পর্যন্ত প্রায় ১ ঘন্টার উপরে ভোট গ্রহণ হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১,০৭৫টি, কিন্তু মাত্র ১৮টি ভোট পড়েছে। আমি এই পর্যায়ে আমরা নির্বাচনী প্রার্থীদের একটু কথা বলবো। আসলে উনি এই যে ভোটারদের উপস্থিতি এবং কম, এর কারণটা যদি আমি একটু জানতে চাই, এরকম সাবেক মেয়র, আমি একটু জানতে চাচ্ছি ভোটারের উপস্থিতি এত কম হওয়ার কারণ। আমার মনে হয় যে ভোটারের উপস্থিতি কম তা আশঙ্কা ছিল, কারণ এই উপজেলা নির্বাচনে বিভিন্ন ধরনের হুমকি জানতেছি। এখানে মানুষ পরিবেশটা দেখার চেষ্টা করে। এখন আপাতত ভালো পরিবেশ দেখা যাচ্ছে। এই পরিবেশ অব্যাহত থাকলে ভোটারের সংখ্যা বাড়বে, বিশ্বাস করি। ধন্যবাদ। যেমনটা উনি বললেন, আসলে আতঙ্কের ভিতরে অনেকটা এই উপজেলার পালং উপজেলায় নির্বাচনের আগে যে সহিংসতা হওয়া ছিল, সেই কারণে কিন্তু ভোটার উপস্থিতিটা কম বলে উনি জানালেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখেছি যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুইটি উপজেলায় প্রায় ৪ লক্ষ ভোটার তারা ইভিএম এর মাধ্যমে ভোট দান করবেন। এবং সেই ক্ষেত্রে যদি এরকম কোনো অপ্রীতিকর ঘটনা, বিশেষ করে এই দুইটি উপজেলায় বেশ কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই কেন্দ্রগুলো আমরা আপনাদেরকে তাৎক্ষণিক অবস্থায় জানিয়ে দেবো। এই ছিল শরীয়তপুরের পালং উপজেলার পালং বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। জি মাহবুব, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোটের খবর জানবো। সেখানে রয়েছেন সাত্তার আলী সোহেল, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। সোহেল, ভোটের পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
অলি, আপনি যেটা বলছিলেন রূপগঞ্জের ভোটারের চিত্রটা এই মুহূর্তে একেবারে বলতে গেলে রূপগঞ্জের 3টা কেন্দ্র আমরা ইতিমধ্যে ঘুরে এসেছি, কিন্তু কোনো কেন্দ্রেই আশানুরূপ ভোটারের উপস্থিতি দেখি নাই। আর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান একেবারে সকাল থেকেই মানে কঠোর অবস্থানে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা হাজী নুরুদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে। এখানে ভোটার আছেন আপনার 3150 জন, আর বুথ আছে 8টা। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর 14 জন সদস্য আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। আর এখানকার প্রিজাইডিং অফিসার তন্ময় কুমার সরকার জানান যে এই পর্যন্ত মানে প্রায় 8টা থেকে ভোট শুরু হওয়ার পর এখন পর্যন্ত মানে খুব অল্প কয়েকটি ভোট 30 থেকে 35টি ভোট কাস্ট হয়েছে। তবে আশা করা হচ্ছে যে সময় যতই বাড়বে ভোটারের উপস্থিতি হয়তো বাড়বে, যার জন্য তারা মানে ভোটারের উপস্থিতি বাড়ার অপেক্ষায় আছেন। তবে এই মুহূর্তে একেবারে কিন্তু মানে ভোটার অবস্থা নগণ্য। 3টা কেন্দ্রের মধ্যে এই কেন্দ্রই গুটি কয়েক ভোট আছে, আর অন্য কোনো কেন্দ্রতে এখন পর্যন্ত মানে খালি আছে, 1-2 জন আসছে আর ভোট দিয়ে চলে যাচ্ছে। আমরা একটু কথা বলবো, এখানে একজন ভোটার আছেন হাজী আলহাজ রমজান হোসেন সাহেব, উনি জানাবেন যে আসলে আমাদের এখানে ভোটাররা কিভাবে উপস্থিত হবেন, কতক্ষণের মধ্যে উপস্থিত হবেন। ইনশাল্লাহ নুরুদ্দিন হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে এই ভোট কেন্দ্রে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট চলছে এবং জনগণ আসছে। আশা করি এই 1টার মধ্যে ইনশাল্লাহ মোটামুটি 25% আশা করি কাস্ট হইবে। জনগণের যে স্রোত, এই স্রোত ধরে হিসাব করলে ইনশাল্লাহ মোটামুটি আমরা 50% উপরে কাস্ট হবে বলে আশা রাখি। জি ধন্যবাদ। উনি জানালেন যে আসলে মানে এটা শিল্পাঞ্চলের কারণে মানে লোকজন আসলে সকাল থেকে মানে কালকে সারা রাত্রে হয়তো অনেকে বিভিন্ন মিল কারখানায় চাকরি করছে বা ডিউটি করেছে, তারা এখন ঘুমাচ্ছে, হয়তো ঘুমের থেকে উঠা মানে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে পারে। তো এই ছিল রূপগঞ্জের ভোটার চিত্র। জি অলি, সোহেল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আবারও ভোটের খবর জানবো। এবার যাব উত্তরের জেলা লালমনিরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন খান। সুমন, জানতে চাই আপনার কাছে যে ভোটগ্রহণ পরিস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি বা কি দেখছেন। আপনার কথাই যদি বলি যে ভোট কেমন চলছে, ভোট কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে। আজকে সকাল 8টা থেকে ভোট কিন্তু শেষ হবে বিকেল 4টায়। এর মধ্যে কিন্তু ভোটাররা তাদের নিজ নিজ ভোটাধিকার ভোট কেন্দ্রে এসে প্রয়োগ করবে। আমি যদি বলি যে সকাল থেকে কিন্তু 2-1 করে আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্রে এসে কিন্তু তারা তাদের নিজ নিজ ভোট প্রয়োগ করছেন। এতে আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করছি যে যেহেতু এখনো সকাল রয়েছে, 10টা বাজেনি, তাই ভোটার উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে। আমি প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। প্রিজাইডিং কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছেন যে যেহেতু সকাল সকাল ভোট কেন্দ্রে এখন অতটা উপস্থিতি নেই, তারপর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসবে এবং তাদের নিজ নিজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই সাথে যদি আমি বলি যে এই লালমনিরহাটের 2 উপজেলায় কিন্তু এই 6ষ্ঠ ধাপে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন 2 উপজেলা হচ্ছে একটি কালীগঞ্জ এবং আদিতবাড়ি। এই 2 উপজেলায় কিন্তু 5 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সাথে আমি যদি আপনাকে বলি যে আইন শৃঙ্খলার বিষয়, আইন শৃঙ্খলার কিন্তু এখানে 5 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন ইসি। প্রথমে আনসার, বিডিবি, র্যাব, তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আর্মস বাহিনীও কিন্তু টহল দিচ্ছে এবং নিরাপত্তার জোরদার কিন্তু ব্যাপক রয়েছে। আর
এখানে কিন্তু কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,13,000 এবং আদিতবাড়ি উপজেলা ভোটার সংখ্যা কিন্তু প্রায় 2 লাখের মতো। তো সব মিলিয়ে কিন্তু এখনো কোনো নিরবচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ চলছে এবং সেই সাথে ভোট চলবে এমনটাই জানিয়েছেন আমাদের প্রিজাইডিং কর্মকর্তা। তবে আমি এখন কিন্তু রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কিন্তু 2713 ভোট রয়েছে। মোটামুটি ভোট পড়ছে, 2-1 করে আসছেন। তো সব মিলিয়ে ভোটের পরিস্থিতি অনেকটাই ভালো। তবে 4টার পর নাগাদ জানা যাবে কে হচ্ছে আজকের এই বিজয়ী প্রার্থী। অলি। জি সুমন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তথ্য প্রযুক্তি খাতে নির্দিষ্ট সময়ের জন্য কর অব্যাহতিতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দেশের সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিস এর নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালমান বলেন, প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে কর সুবিধা দেয়া হতে পারে, তবে কতদিনের জন্য তা আগামী বাজেটে জানানো হবে, সেক্ষেত্রে তাদের লক্ষ্যমাত্রার বিষয়ে নিশ্চয়তা দেয়া হবে। চ্যালেঞ্জ ফেস করেছি, তারা দে হ্যাভ কাম আপ টু এন্ড স্টুড अगेंस्ट দি চ্যালেঞ্জ। ধরেন রানা প্লাজার পরে তাজদিন আগুন যখন লাগলো ফায়ারে, সবগুলি সবসময় কিন্তু পিজিএমই, বিকেএমই, বিটিএমই একটা খুব ভালো রোল প্লে করেছে এবং আজকে ইন্ডাস্ট্রিটাকে যেখানে নিয়ে এসছে খুবই ভালো। দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর হতে যাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে। ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী অস্ট্রেলিয়া। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিজ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনে কোনাবাড়ি কাশিমপুর রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে এই রাস্তাটিতে। বিভিন্ন গার্মেন্টসের যানবাহন, শিক্ষার্থী সহ ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত রাস্তাটির সংস্কারের আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি। গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর থেকে মেহেদী হাসানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। কোনাবাড়ি কাশিমপুর রাস্তাটির বেহাল দশায় নাজেহাল গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষ। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে যায়। পায়ে হেঁটে চলাচল তো দূরের কথা, যানবাহন চলাও মুশকিল হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। কোনাবাড়ি থেকে কাশিমপুর হয়ে নরসিংহপুর সড়কটি দিয়ে চলাচল করতে চান না চালকরাও। মাঝে মাঝে যানবাহন উল্টে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। রাস্তার কাম হয় না, দিনে 3বার মাপ হয়, রাস্তার কাম হয় না। আমরা যে কত বিপদের মধ্যে আছি, একমাত্র যারা আমরা ওয়ার্ক করতেছি, জীবনের তারা দৌড়াচ্ছি, তারাই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অসহনীয় অবস্থা আমরা জীবনযাপন করতেছি। পাত্রী ভাঙ্গে, সাক্ষাৎ ক্ষতি হয়, এইগুলাই হইলো তাই আমাদের সমস্যা। এইভাবে তো মানে যাতায়াত সম্ভব না। এভাবে কি যাতায়াত সম্ভব? দেখেন কোলাফালে হাঁটতে কষ্ট, স্কুলে যেতে কষ্ট, সব দিকেই আমাদের কষ্ট। অনেক সময় আমরা স্কুল ড্রেস পরে যাই, স্কুলের কাপড় নষ্ট হয়ে যায়। বৃষ্টির কারণে দেখা যায় যে রাস্তাটা অনেক কাদা উঠা যায়, যাইতে পারে না, স্কুল ড্রেসে ময়লা পড়ে। নাগরিক ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। দ্রুত রাস্তাটা করে দেওয়া হয় এবং করা যায়। তার জন্য যে ব্যবস্থা করা লাগে, যেখানে কথা বললে কাজ হবে, তার জন্য চেষ্টা করে যাচ্ছে খুব দ্রুতই। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস রাস্তাটা কাজ সম্পূর্ণ হবে। সড়কটি সংস্কার করা হলে স্কুলে যাওয়া আসায় স্বস্তি মিলবে শিক্ষার্থীদের। কোনাবাড়ি কাশিমপুর সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ক্রমবর্ধমান হারে রাজধানী ঢাকাতে বাড়ছে জনসংখ্যা ও পরিবহনের ঘনত্ব। বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছে ৪৫,০০০ মানুষ। সকল কর্মকাণ্ডে শহরমুখী হওয়ায় এই ঘনত্বকে বাড়িয়ে চলেছে। এর প্রভাব পড়ছে পরিবেশের উপর, ফলে বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে উঠছে এই শহর। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের 2 পর্বের ধারাবাহিকের
আজ দেখুন শেষ পর্ব। এই শহরে যেদিকেই চোখ পড়বে সেদিকেই দেখতে হয় মানুষ নতুবা যন্ত্রযান। অধিক জনসংখ্যার ভার আর দ্রুত বেড়ে চলা যানবাহন এই শহরকে উত্তপ্ত করে ফেলেছে। বেড়েছে তাপপ্রবাহ আর পরিবেশের বিরূপ আচরণ। বিবিএস এর সর্বশেষ তথ্যের হিসেবে ঢাকার 2 সিটিতে মোট জনসংখ্যা প্রায় 1,04,00,000। তবে 2 সিটির নিজস্ব ওয়েবসাইটের হিসেবে জনসংখ্যা প্রায় 1,75,00,000। 2022 সালে জনশুমারির প্রাথমিক ফলাফলে দেখা যায় 1 দশকে ঢাকায় মানুষ বেড়েছে 33,08,000। তাই জনগণকে এ বিষয়ে আরো সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনগণের উপর ডিপেন্ড করে একটি শহরের ঘন বসতির অবস্থাটা কিরকম থাকবে। ক্রমাগত আবাসন বাড়ছে, ক্রমাগত ট্রান্সপোর্টেশনের জন্য নতুন নতুন ভেহিকেল প্রবেশ করছে ঢাকা শহরে, যার ফলশ্রুতিতে এই সবগুলোই এক ধরনের অ্যান্টি ক্লাইমেট ইম্প্যাক্ট আবার আমাদের উপরে এসে পড়ছে। অপরদিকে পরিবেশ অবনতিতে পরিবহনের ভূমিকা কম নয়। বিআরটিএ পরিসংখ্যান বলছে 2011 থেকে 14 সালে গড়ে 1.5 লাখের বেশি নতুন যানবাহন রাস্তায় নেমেছে। 2015 থেকে 16 সালে তা হয় দ্বিগুণ। 2017 থেকে 19 সালে এই পরিমাণ দাঁড়ায় 4.5 লাখে। 2020 সালে করোনার কারণে নিবন্ধন কিছুটা কমে আসে। 2021 সালে নিবন্ধিত গাড়ির পরিমাণ ছিল সর্বমোট 45 লাখ। বিআরটিএ জানায় প্রতিদিন গড়ে 300টি ব্যক্তিগত গাড়ি ঢাকার রাস্তায় নামছে। তাই শুধু জনসংখ্যাই নয়, পরিবহন অব্যবস্থাপনাকেও পরিবেশের অবক্ষয়ের কারণ হিসেবে দেখছেন এই পরিকল্পনাবিদ। ট্রাফিক কনজেশন বাড়বে, ট্রাফিক কনজেশন বাড়ার অর্থ হচ্ছে আপনার এনার্জি কস্ট বাড়বে, এনার্জি বাড়বে, সুতরাং শহর গরম হবে। সুতরাং আপনাকে বাস রেশনালাইজেশন বা এক একটা রুটে এক একটা বাস কোম্পানি হাতে দিতে হবে, যাতে বাসগুলির মধ্যে নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন না থাকে। তবে সব কর্মকাণ্ডে শহরমুখিতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ঢাকার জন্য। তাই প্রশাসনিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলছি, তা বাণিজ্যিক রাজধানী যদি হয় তাহলে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায় কেন? যে সমস্ত প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিদিন কাজ করার জন্য সে ঢাকায় আসতেছে, তার মানে কি ঢাকার উপর জনগণের প্রেশারও কমবে, এবং মানুষের প্রেশার কমার অর্থ হচ্ছে আপনার ট্রান্সপোর্টের উপর প্রেশার কমা। প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে শিক্ষা, চিকিৎসা, অন্যান্য সেবা খাতগুলোকেও আরও আধুনিকায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সারা দেশে আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলোকে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে একটি সময় ঢাকা শহর আরো বেশি সহনীয় হয়ে উঠবে। রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব দিনকে দিন বেড়েই চলেছে। জনসংখ্যার ঘনত্বের বিচারে রাজধানী ঢাকা এখন বিশ্বের বৃহত্তম মেগাসিটি, আর যানবাহনের আধিক্য সে তো আছেই, যার প্রভাব পড়ছে পরিবেশের উপরে। বিশেষজ্ঞদের মতে রাজধানী ঢাকাকে বসবাসের উপযুক্ত করতে হলে দাপ্তরিক কাজগুলোকে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। নরসিংদীর বেলাবোয়ে মহাসড়কে সবজি বাজারের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী, যান চালক ও যাত্রীদের। এতে নিত্য যানজটের পাশাপাশি হামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বাজারটি স্থানান্তরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। নরসিংদীর বেলাবো থেকে আশিকুর রহমান সৈকতের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। দেখে যেন বোঝার উপায় নেই এটি মহাসড়ক নাকি সবজির বাজার। চিত্রটি নরসিংদীর বেলাবো বারৈচা এলাকায়। ঢাকা সিলেট মহাসড়কে বহু বছর ধরে চলছে সবজির কেনাবেচা। ব্যবসায়ীরা বলছেন বাজারের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই এ পথ বেছে নিতে হয়েছে। বাজার কমিটি আমরা জায়গা দেয় নাই, এই কারণে আমরা রুটের উপরে এক্সট্রা জায়গা লাগলে তো বাজার কমিটি তো মনে করেন আমরা মহাসড়কে বাজারের কারণে কেবল যে যানজটই সৃষ্টি হচ্ছে তা নয়, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। ঢাকা সিলেট থেকে যাওয়ার পথে অনেক যানজট লাগে। আমি বাজার কমিটিকে বলবো এই বাজারটা যাতে ভালো একটা জায়গার মধ্যে স্থান করে দেয়। বিষয়টি নিয়ে গদবাধা কথা বললেন বারৈচা বাজার কমিটির সাধারণ সম্পাদক। শিবপুর বাজার থেকে বারিচা বাজার পর্যন্ত রুটসের হাইওয়ে জায়গা না, শুধু সরকারি জায়গা প্রায় 100 ফিট লম্বা করে অনেক বড় জায়গা আছে, সরকারি জায়গা। আমরা চিন্তা করছি এই জায়গার যখন ভরাট হইব আমরা সম্পূর্ণ কাঁচামাল দিয়ে এই সরকারি জায়গা নিয়ে যাবো, তাহলে আর যানজট থাকবে না। সংকট সমাধানে প্রশাসনিকভাবে একাধিকবার চেষ্টা চালানো হলেও কোনো সুফল মেলেনি বলে জানান ইউএনও। সবাই ওই রাস্তার দুপাশেই বসতেছে। আমরা নিয়মিতভাবে আমাদের অভিযান আমরা চালাচ্ছি এবং সেই অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে আমাদের বারিচা বাজারের পাশেই আমাদের একটি জায়গাতে হাট করার একটা পরিকল্পনা আছে এবং সেখানে সবজি বাজারটি
আমরা সেখানে স্থানান্তর করতে পারলে হয়তো এই সমস্যাটি থাকবে না। বাজারটি কোনো খাস জমিতে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। গাজীপুরের গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত আসামি শিবলু দীর্ঘদিন গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ করছিল। এ ঘটনায় আরও দুজন আসামি পলাতক রয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এসব জাল টাকা দেশের বিভিন্ন বাজার ও গরুর হাটে ছড়িয়ে দিতে কাজ করে চক্রটি। টাকা আপনারা কারো কাছ থেকে গ্রহণ করার সময় অথবা দেওয়ার সময় আপনারা একটু পরীক্ষা করে নেবেন। আর আমরা এটি রুট কোথায় আছে সেটি পাটন করার জন্য, সেটি ধরার জন্য আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চৌকস টিম, বিশেষ করে আমাদের গাছা টিম কাজ করছে। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যের ডেস্ক রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুরে বেতগাড়ি খাদ্য গুদামে অভ্যন্তরীণ ব্যুরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। মাদারীপুরের চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় স্কুলের শিক্ষার্থী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সমুদ্র সৈকতকে নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন পরিকল্পনা প্রণয়নের জন্য পরিদর্শন শেষে এমনটা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান। হোস্টেলে সিট ও খাবার বাণিজ্য সহ শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য জামালপুরের ইসলামপুরের শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির লেকচারার ডাক্তার শাহ মোহাম্মদ মোখলিসুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশবাদী সংগঠন ইউথ নেটের ক্লাইমেট জাস্টিসের আয়োজনে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পুরুষ ও কিশোরদেরকে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে স্টেক হোল্ডার দক্ষতা উন্নয়ন কর্মশালা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে জ্যাক টেকনোলজি কোম্পানির সুতাকাটা প্রতিরোধক সেলাই মেশিন জ্যাক এফওবি এর 3 দিনের প্রদর্শনী ও সম্মেলন হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে প্রদর্শনী ও পরিচিত সভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থার ঠিকানার দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে 6ষ্ঠ দফায় অসহায় বিধবা ও দুস্থ মহিলাদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। নরসিংদীতে গত 8 মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় আনোয়ার হোসেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে মহিষাসুরা ইউনিয়নবাসী। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ক্রিকেট টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো কিছু করবে বলে আশা করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাকিব ও মাহমুদুল্লাহ থাকায় দল অনেকটাই নির্ভর থাকবে। কাজী পাপুর রিপোর্ট। টি-20 বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত এই ফরম্যাটে টাইগারদের পারফরমেন্স আহামরি কিছু নয়। 8 বিশ্বকাপে জয় মাত্র 9টিতে। তারপরও কোটি কোটি ক্রিকেট প্রেমীর মতো স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তোবা প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার 8 হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না। এক প্রশ্নের জবাবে দুই সিনিয়র সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো ওর কাছ থেকে এটাই। রিয়াদের ফিরে আসা তো খেলতেছেই, ফিরে আসার কি আছে? গত 6 মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করে রিয়াদ এরকমই খেলতো। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে কোনো মন্তব্য করেননি সাবেক এই অধিনায়ক। কমন প্লেয়ার যে কজনের নাম দেখেছি, শুনেছি, সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখেছি, কিন্তু পুরো টিম আমি এখনো দেখিনি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আমি তো পুরো দলই জানি না। শেষ করব সংবাদ সারা দেশ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। দ্বিতীয় ধাপের নির্বাচনে 156 উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতিতে প্রধানমন্ত্রীর সম্মতি আছে জানালেন সালমান। সময়সীমা নির্ধারিত হবে বাজেটে। এবং দীর্ঘদিন ধরে বেহাল গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সড়ক, সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি, দ্রুত সংস্কারের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের। এই ছিল সংবাদ সারা দেশে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।